যে আজকে আমাদের কিছু স্পেশাল গেস্ট রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আফনান ভাই। সো আমরা কিছুক্ষণ পরে তার কাছে যাবো, তার আগে একটা ঘটনা শুনে আসবো। সেই ঘটনাটি অবশ্যই আপনাদের ইমেল করা, এবং সেই ঘটনাটি আমি এই মুহূর্তে পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, এটা একটু মানে ডিফিকাল্ট পড়া আমার জন্য, তারপরে পড়ছি কেন সেটা আপনি বুঝতে পারবেন। উনি নিজেই লিখে দিয়েছেন। ফার্স্ট অফ অল সরি ভাইয়া বাংলা প্লাস ইংলিশে মেইল করার জন্য, কারণ আমি বাংলা লেটার্সে খুব বেশি কমফোর্টেবল না। স্পেলিং মিস্টেক বা রিডিং এ প্রবলেম হলে কাইন্ডলি মাফ করে দেবেন। বিকজ অলদো আমি বাংলাদেশের সিটিজেন, আমি ছোট থেকে দার্জিলিং এ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করি। প্রেজেন্টলি আমি ওখানে আছি, সো স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার জন্য পসিবল না। আজকে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই ভূত এফএম এর সাথে, সেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি ইন স্কুল। নেমটা মেনশন করলাম না। ইন কুর্সিয়াং অ্যারাউন্ড 2012, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ঘটনাটা হরর কিনা জাজ করতে পারবো না, বাট আমি যা এক্সপিরিয়েন্স করেছি আগে ওয়াজ লাইক রিয়েলি স্কেরি ফর মি। বাইরে থেকে দেখে হিলস যতটাই সুন্দর লাগে, তার গভীরে জঙ্গলে কিন্তু তার ঠিক অনেক বেশি ভয় আর রহস্য ভরা থাকে। কুর্সিয়াং টাউনে খুব পরিচিত একটা হরর প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, এই টাউনটাই। যদি আমরা জানি এটা চায়ের জন্য বিখ্যাত না, আচ্ছা আমরা কিন্তু ঘুরতেও চাই, এবং যারা দার্জিলিং গেছেন তারা জানেন যে মাঝখানে একটা প্রথম যে জায়গাটা আসে সেটা হচ্ছে মানে সবাই বলে যে এটা একটা দেখার মতো জায়গা বা একটা, সেটা হচ্ছে কুর্সিয়াং। একটা ভিউ পয়েন্টও আছে। আচ্ছা, তারপরে তিনি লিখছেন আমি কুর্সিয়াং ক্লাস 1 থেকে পড়াশোনা করলেও ওই স্কুলে ক্লাস 4-এ অ্যাডমিশন নেই। দ্যাট ওয়াজ 2009 to 2011, এই ইয়ারগুলো খুব ভালোভাবে কাটে এবং কেটেছিল। কিন্তু সমস্যা শুরু হলো যখন 2012-এ আমাদের গার্লস উইংটা নতুন বিল্ডিং এ শিফট করা হলো। ওই বিল্ডিং এ আগেও অনেক স্টুডেন্ট ছিল, বাট আই এম নট শিওর এনিওয়ান এলস এক্সপেরিয়েন্সড সাচ নাইটমেয়ার্স অর নট। হিলসে উইন্টার মান্থগুলো খুব ঠান্ডা হওয়ার কারণে 3 months, নভেম্বর টু ফেব্রুয়ারি হলিডে থাকে। সো আমরা যখন উইন্টারে হলিডেজ শেষে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি স্কুলে ব্যাক করলাম, আফটার রিচিং আমাদের বলা হলো যে হলিডে 1 week এক্সট্রা এর জন্য এক্সটেন্ড করা হয়েছে ডিউ টু কন্টিনিউয়াস স্ট্রাইক ইন হিলস। ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন আমি অ্যান্ড 3 more বাংলাদেশি স্টুডেন্ট 1 সপ্তাহ আগে স্কুলে পৌঁছে যাই। ওভারঅল আমরা 7 জন ছিলাম এন্টায়ার বিল্ডিং এ, 4 স্টুডেন্টস, একজন ম্যাট্রন অ্যান্ড প্রিন্সিপাল স্যার অ্যান্ড আচ্ছা এবং বিল্ডিংটা ছিল 4 তলা। ফার্স্ট ফ্লোর ডাইনিং অ্যান্ড অফিস, সেকেন্ড ফ্লোর ক্লাসরুম, থার্ড ফ্লোর ডরমিটরি, ফোর্থ ফ্লোর অডিটোরিয়াম। সো আমরা স্কুলে ঢুকে ডরমিটরিতে নিজেদের বেডগুলো অ্যারেঞ্জ করে নিলাম। দেন অ্যাজ পার আওয়ার রুটিন ডিনার করে অল অফ টু বেড। তারপর থেকে শুরু হলো কিছু অবাস্তব ঘটনা। 4th ফ্লোরে যে অডিটোরিয়ামটা ছিল ওখানে তখনও কিছুই শিফট করা হয়নি, ইট ওয়াজ এন্টায়ারলি এমটি। বাট রাত ঠিক 2:45 যখন আমরা সবাই একটা সাউন্ড পেলাম, ইট ওয়াজ লাইক 4th ফ্লোরে কেউ অনেক জোরে জোরে ফার্নিচার মুভ করছে। উই হ্যাড 4 জার্মান শেফার্ড ডগস, যাদের রাতে আনচেইন করা থাকতো, এবং ফলোড বাই দ্য নয়েজ দোজ ডগস স্টার্টেড বার্কিং অডিটোরিয়ামের দরজার সামনে। আমাদের ওয়ার্ডেন আর প্রিন্সিপাল স্যার রাজ টু দ্য অডিটোরিয়াম। অ্যাজ সুন অ্যাজ তারা দরজা খুললো, দ্য সাউন্ড ওয়াজ গন, আর পুরো বিল্ডিংটা ওয়াজ সাইলেন্ট। তো অডিটোরিয়ামে লাইট অন করে আমরা দেখলাম যে সেখানে কিছু ছিল না। ডগস অলসো স্টপ বার্কিং, কুকুর তখন ডাকছিল না, অ্যান্ড ওরা সবাই ওরা সবকিছু লক করে যে যার রুমে ফিরে চলে যায়। আমাদের অলরেডি গুজবাম্প স্টার্ট হয়ে গিয়েছিল। নেক্সট মর্নিং সব ঠিক রুটিন ওয়াইজ ডে ফলো করলাম। দেন আসলো আবার সেই রাত, আমরা অল অফ টু স্লিপ। আবারও 2:45, আমি ভয়ঙ্কর বিল্ডিং কাঁপানো সেই সাউন্ডটা, উই ওয়ার অলরেডি নাও রিয়েলি স্কেয়ার্ড। এমন চলতে থাকলো যে লিটারালি এভরিডে আনটিল 4th night। অন দ্য 4th night আমরা এইবার নতুন কিছু শুনলাম, যেটা ছিল মেয়েদের নুপুরের সাউন্ড। আমরা যেটাকে বলি ঘুঙুর। সাউন্ডটা এমন ছিল লাইক কেউ ওটা পরে পুরো অডিটোরিয়ামটা ক্রস করছে, এন্ড স্টেয়ার্স দিয়ে নিচে এসে আমাদের ডরমিটরি এরিয়াতে এন্টায়ারলি হাঁটাচলা করে ব্যালকনি দিয়ে চলে যেত, এবং তারপর এসে আমাদের ডরমিটরিতে তারপর সাউন্ডটা আর পাওয়া যেত না।
আমরা এমন শুনতে শুনতে উই গট ইউজ টু ইট। এখন তো আর মানে অতটা ভয় লাগতো না। আস্তে আস্তে সব স্টুডেন্টরা ব্যাক করে, দেন উই আর স্লাইটলি রিলিভড, এবং আর্লি আফটার 1 মান্থ শুরু হলো আরো ভয়ঙ্কর কিছু। আমাদের ডরমিটরিতে দেয়ার ওয়ার বাংকার বেডস, এবং আমাদের বেডটা ছিল ওপরের বেড, একদম জানালার সাথে অ্যাটাচড, আর সব বেডের পাশেই একটা করে এমটি বেড রাখা ছিল, যাতে করে হচ্ছে আমরা সো দ্যাট উই ডোন্ট গো স্লিপ এট নাইট। তো উইন্ডোর সামনে বেড পাওয়াতে আই ওয়াজ হ্যাপি। বেশিরভাগ রাতেই কার্টেনটা মুভ করে হিলস এর ছোট ছোট লাইট গুলো দেখতে ভালোই লাগতো। দেখতে দেখতে মাঝে মাঝে জানালা খুলে রেখে ঘুমিয়ে পড়তাম। এমনই একদিন রাতে জানালাটা খুলে কার্টেন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো যখন একটা ঠান্ডা শিরশিরানি বাতাস ঘাড়ে লাগলো। জানালার দিকে তাকাই, দেখি অনেক লম্বা একটা শ্যাডো পর্দাটা হাত দিয়ে সাইড করে উকি মারছে। আমি তাকানোর সাথে সাথে that thing left the curtain and disappeared. বাইরে ব্যালকনিতে ওটা কি ছিল দেখার সাহস হয়নি। আমি আস্তে করে মাথাটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে ভগবানের নাম নেওয়া স্টার্ট করলাম। এইটুক টাইমে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘেমে জামা কাপড় ভিজে গেছে। স্টিল আমি একটা আঙুলও বাইরে বের করার সাহস পাইনি। এইভাবে রাত কাটলো। পরদিন সকালে আমি অনেক ভাবলাম, দেন সবকিছু ভেবে সিদ্ধান্ত নিলাম যে ওটা কোনো হিউম্যান হওয়া ইম্পসিবল, কজ বাংকার বেডের ওপরে বেডগুলো লিটারালি 8 to 9 ফিট উঁচু হয়, এন্ড তার ওপর দিয়ে উকি মারার মতো মানুষ আমাদের স্কুলে কেউ নেই। Another important thing is no one has access to the balcony. I was terrified now. Next night ঠিক 2:45 ঘুম ভাঙলো। দেন ধীরে there was a series of sound. একটা না অনেকগুলো শব্দ হচ্ছিল যা প্রতিদিনই শুনতে পেতাম। লাইক ফার্স্ট ফার্নিচার নাড়ানোর শব্দ, বিকট সাউন্ড, এরপরে সেই ঘুঙুর বা নুপুরের শব্দ, এবং সেই মানে ফলোইং দ্য সেম প্যাথ অডিটোরিয়াম দিয়ে হেঁটে ব্যালকনিতে মিলিয়ে যাওয়া। এই অকারেন্সে ফিউ উইকস পর, কয়েক সপ্তাহ বাদে আবার এক রাতে 2:45 ঘুম ভাঙলো। সেম সিরিজ অফ নয়েজেস, বাট এইবার ঘুঙরুর সাউন্ডটা স্টেয়ার্স দিয়ে এসে ডরমিটরির শেষ মাথায় গিয়ে মিলিয়ে গেল। ব্যালকনির দিক থেকে ওই সাউন্ড পাওয়া গেল না। দেন আমি আমার রেগুলার রাতের মতো সাউন্ডটা ফলো করে যখন শেষ হয়ে গেল একটু ঘুমানোর ট্রাই করা স্টার্ট করলাম, বাট there was something more waiting for me that night. চোখটা একটু লেগে আসতে কুকুরের কান্নার সাউন্ড পেলাম। লাইক লিটারালি মনে হলো যে dogs were addressing to our building and crying. কিছুক্ষণ পরে there was pin drop silence, and then happened something really একদম মানে অবিশ্বাস করার মতো, আনইমাজিনেবল। ডরমিটরিটা ছিল অনেক বড়, কয়েকটা উইন্ডোর গ্লাস ওয়াজ ব্রোকেন, এবং ব্রোকেন পার্টটা উডেন হ্যান্ডবোর্ড দিয়ে কভার করা ছিল যাতে ঠান্ডা বাতাস না ঢোকে। সো কিছুক্ষণ পর অনেক জোরে জোরে ওই উডেন বোর্ডের ওপরে যেন নক করতে লাগলো, লিটারালি অনেক জোরে। আমি ব্ল্যাঙ্কেটের ভেতরে মাথা ঢেকে ভয়ে আর ঘামে সম্পূর্ণ ভিজে যাই। এক সময় আমি অনেক শাউট করার ট্রাই করি, বাট আমি যতই চিল্লাতে ট্রাই করি আমি নিজের ভয়েসই নিজে শুনতে পাচ্ছিলাম না, আর অন্য কেউ কিভাবে শুনবে। ঠিক 3 মিনিট ধরে এমন নকিং কন্টিনিউয়াসলি চলতে থাকলো। এমন আমি এক সময় সেন্সলেস হয়ে যাই। এমন হতে হতে সকালে অনেক ডাকাডাকির পর চোখ মেলে জল দিয়ে ঘুম ভাঙলো, এবং পরের দিন আমার অনেক জ্বর উঠে গেল। আমি এখন রেস্টের জন্য সারাদিন ডরমিটরিতে থাকতাম, ক্লাসে অ্যাটেন্ড করতাম না, সারাদিন চুপচাপ ঘুমাতাম, আর ঠিক রাত 2:45 থেকে ভোর 5টা পর্যন্ত জেগে থাকতাম। দিন যত যেতে লাগলো আমার টেম্পারেচার 1 ডিগ্রি করে বাড়তে থাকলো। এক সময় অনেক টেন্সড হয়ে আমার নার্সের রুমে শিফট করা হলো, সো দ্যাট শি কুড টেক প্রপার কেয়ার অফ মি। অন্য রুমে শিফট হয়ে আই স্লিপ নাইটস অ্যাট পিস। আমি তখন আস্তে আস্তে অনেক বেটার হয়ে গেলাম। এতদিন আমি যা এক্সপিরিয়েন্স করতাম কাউকে বলার সাহস পাইনি, বিকজ নো ওয়ান উড বিলিভ। একদিন কথায় কথায় আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম, দেন ওরা যা এক্সপিরিয়েন্স
করেছে, সাউন্ড শুনেছে, এগুলো বলা স্টার্ট করবে। এমনকি আমি যে জানালার পাশে একটা শ্যাডো দেখেছিলাম সেটাও নাকি আমার বেডের নিচের বেডে যে মেয়ে থাকতো সে দেখেছে সেম শ্যাডো। দেন লাকিলি ফিউ ডেজ লেটার আমাদের ডরমিটরি শিফট করা হলো, ক্লাস 8 to 10 কে ওই ডরমিটরি দেওয়া হলো, অ্যান্ড উই ওয়ার গিভেন দ্য বিসাইড ডরমিটরি। লেটার ওই ডরমিটরিতে অন্য সিনিয়র মেয়েরাও অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, সেটা নেক্সট টাইম শেয়ার করবো, বিকজ এটা অলরেডি অনেক লং হয়ে গেল। ভালো লাগলে শেয়ার করবেন। শুভকামনা রইল ভূত এফএম এর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, এবং আশা করছি যে আপনি শুনছেন এই মুহূর্তে এবং আপনার স্টোরিটা পড়ে শোনানো হলো। আরো যারা আছেন, তারা যারা স্টোরি পাঠাতে চান এভাবে লিখে, তারা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন বা লিখে রাখুন। আমরা চলে যাবো এখন সরাসরি আফনান ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আপনার ভাই, ওয়েলকাম টু রেডিও ফুর্তি, আশা করছি ভালো আছেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আজকে একটা বিশেষ এপিসোডে আমি বলবো, কারণ যেহেতু আজকে ফ্রাইডে 13 জি বিশেষ এপিসোড, তো ধন্যবাদ আপনাকে। ইউ মোস্ট ওয়েলকাম। লিসেনারদেরকে আসসালামু আলাইকুম। রাসেল ভাই, একটা কথা না বললেই না, আমি খুব মনোযোগ দিয়ে ওই ফ্রাইডে 13 এর কথাগুলো শুনছিলাম। জি জি। তো দেখা যাচ্ছে আমাদের কাছে ফ্রাইডে 13 সংক্রান্ত যে তথ্যগুলো আছে, তো যেমন আমি এটা নিয়ে যখন অ্যানালাইসিস করেছিলাম, আমি দেখেছিলাম যে বাইবেলের যেই ইসে যেটা আছে সেটা এটাকে বলে গসপেল অফ জন। গসপেল অফ জনে যিশু খ্রিস্টের এই যে দ্য লাস্ট সাপার, যেটা ইটালির মিলান শহরে আপনার 1490 সালে, যেটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা যে ছবিটা, ইটালি মিলান শহরে এটা আছে আর কি, একটা দেয়াল চিত্র। তো ওখানে যে ছবিটা, ওখান থেকে তো এই ধারণাটা আসছে। তো মজার বিষয় হলো গসপেল অফ জনের 13 নং অধ্যায় কিন্তু এই বিষয়টা বলা ছিল। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে কুসংস্কার যেটা প্রচলিত আছে, এখানে আমরা বলছি জুডাস 13 নাম্বার ছিল, কিন্তু গসপেল অফ জনে কিন্তু বলা আছে যে শুধু জুডাস না, ওখানে 13, 12 এবং 11, সেখানে জুডাস, পিটার এবং জন তিনজন ছিল। তো স্পেশালি 13টাকেই কিন্তু আসলে আমরা এমফাসিস দেওয়া হয়েছে। আর তাছাড়া আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী যারা, আমাদের কাছে কিন্তু ফ্রাইডেটা একটা কিন্তু খুব পবিত্র একটা দিন একদম, এবং আমাদের এই দিনটা কিন্তু হাদিসে আছে যে আমরা ঈদের দিনের মতো, এদিন ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরা আমাদের কাছে একটা আনন্দের দিন। সুতরাং আমরা আসলে এটাকে কখনোই করি না, তারপরও অনেকে এটা বিশ্বাস করে, ওয়েস্টার্ন হিসেবে। এটা আসলে আমাদের কালচার নয় এবং আমরা এখানে বিশ্বাস করি না, এবং আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধুমাত্র যেটা করেছি সেটা হচ্ছে ফ্রাইডে 13 ব্যাপারটা নিয়ে পশ্চিমাদের যে ভাবনা বা যা কিছু, সেটা আমরা আমাদের লিসেনারদের সাথে আজকে শেয়ার করেছি। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, ওই জায়গায় একজন মানে তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন, আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা থেকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি মানে তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। তো তার ওয়াইফের সাথে উনি যখন প্রথম বাসর রাত্রে ওনারা যখন একই খাটে শুয়েছেন, তো ওনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে ওনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখা হয় নাই, কথা হয় নাই, তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন। উনি মনে একটু কষ্ট পেলেন আর কি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় ওনার ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আর কি, এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান। আচ্ছা। এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে তাকে আঘাতটা করলোটাকে? তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে, হয়তো বা তাকে তার পছন্দ না, এরকম অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে, এবং তার চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন। আসলে কিছু ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন না আসলেই ঘুমাচ্ছে। উনি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক 7-5 ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন। সারা রাত্রে আর কোনো ঘটনা ওনার সাথে ঘটে নাই। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই। দেখেন ওনার হাজবেন্ড একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। পরের দিন একটা ঘটনা ঘটে, ঠিক এর পরের দিনই, যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন। তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি, ওনার পাশে ঠিক তার অপোজিট পাশ থেকে একটি শক্ত হাত ওনার
মানে শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন, তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। আচ্ছা ভাই, ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না, মানে ইলেকট্রিসিটি ছিল না। ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি। আচ্ছা, মানে হালকা আলো থাকতো ঘরে, এরকম আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পেলেন, ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতই মানে তার মানে সাথে আছে, মানে তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই, কিন্তু এই হাতটা কোথা থেকে আসলো। তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে রাসেল ভাই, উনি অতটুকু অন্ধকারের মধ্যে, মানে যতটুকু আলো আছে ঘরের মধ্যে, ততটুকু আলোর মধ্যে কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। যার চোখগুলো জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাতেবেলা যেভাবে চোখ জল করে, এটা দেখে উনি চিৎকার, মানে প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে, মানে তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আত্মীয় তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার আসলে ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেওয়ার পর তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়, তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না, এরকম তো হওয়ার কথা না, তো তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখন সবাইকে বলেন। তখন ওনার হাজবেন্ড বলে না, তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করবো, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো এরকম মনের ভুল হচ্ছে, টেনশন করতেছো, যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকে কথা বলে থাকে, একটা বুঝ দেয় আর কি। 3 দিনের দিন রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে। আচ্ছা, সেটা হলো, যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো একটু বাসা থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন। অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না, মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলে উনি উঠতে পারেন না, মানে এটা কেমন ঘুম। তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগে থেকে এইভাবে ঘুমান কিনা। তখন সবাই বলে না, তো তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন। আর আসলে বিয়ের পর থেকে এই সমস্যা হচ্ছিল, ওনার গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়া তো মানে ব্যাহত হচ্ছিল, এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন, এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন, কিন্তু কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক, থার্ড ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন তখন ওনার হাজবেন্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠলো না, তখন উনি হাতে হারিকেনটা নিয়ে বাসার দরজাটা খুলে মানে উঠান, মানে বাড়ির যে বারান্দাটা আছে বারান্দা থেকে একটু নিচে নামবেন। নামার সময় ওনার মনে হলো ওনার মুখের সামনে, ধরেন যে আমরা যদি একটা কাপড়, মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যায়, সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে, ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসার বারান্দা থেকে নিচে নেমেছেন তখন মনে হলো খুব পাতলা কিছু একটা, চুলের মতো বা কিছু এরকম নরম কিছু, উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেটা আমি ঘরে নিয়ে গেছি, তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। তো উনি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক, ঠিক বাদুর আসলে যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকম ভাবে একটা কালো মোটা এবং পেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে, এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল, এবং উনি যখন মানে পার হচ্ছিলেন তখন চুলটা পার হয়ে আসছেন। তো যখনই রাসেল ভাই দৃশ্যটা দেখেন, সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাসার অন্য সদস্যরা তার চিৎকার শুনে চলে আসে, তাকে যখন সেন্স ফেরানো হয় তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন ওনার হাজবেন্ড, উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন, দেখে যে ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে এনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি হয়তো সিক, তার ওয়াইফ, এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তা ভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন, যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসেল ভাই, চতুর্থ দিন ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসেল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল, ওই মহিলার হাজবেন্ডের, মানে ওনার শ্বশুর বাড়ির আর কি, ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল, একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না, যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না। তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত। তো উনি একদিন দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা
জোহরের নামাজের ঠিক আগে, যখন বেলা একদম মানে সূর্য মাথার উপরে আর কি, তো ওই সময় উনি গোসল করতে গেছেন, ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছেন, হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল। তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করলেন হয়তো বা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন। হয়তো উনি হাঁটু পর্যন্ত মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন, তারপরে ওনার চুল টান অনুভব করেন। তো যখনই টান অনুভব করেন, পিছন দিকে তাকিয়ে দেখেন ওই দিনই উনি ফার্স্ট মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি। দেখেন ভয়ঙ্কর চেহারার, কালো কুচকুচে চেহারা। তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতির, যতটুকু উনি বলছিলেন যেন চুলটা ধরে রেখেছে, ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুরবাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই, ওই লোক মানে ওই লোকটা যে চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তার ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয়, তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাজবেন্ড চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া এটা উনি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে, আমিও যাই, আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এই প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার আছে ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে না আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুররা হিসাবে বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো যার কারণে সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন যে না এটা আমি তো মানে ঠিক আছি, এটা তো। কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজবেন্ড যিনি, উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজবেন্ডও ঠিক এটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। তুমি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোনো ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজবেন্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা উনি এসে চলে গেলে ওনার হাজবেন্ড সাপোর্টে ছিলেন। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নাম করা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি, তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয়, তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো, তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়। সে জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছো, তুমি না বুঝে বেশ কিছু কাজ করে ফেলেছিলা যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি, এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে জিনটা আসলে এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরা মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা, উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল। এবং মানে আমার কাছে যতটুকু তথ্য আছে, তো ওনার মহিলার হাজবেন্ড এবং উনি এখন ওনারা জীবিত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মুশতাক আহমেদ রানা, আমি এসেছি বসুন্ধরা থেকে। রাসেল ভাই আমি আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটি স্টোরি। তো আমার এই অঞ্চলটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার খানমরিচ ইউনিয়ন। তো এটা প্রত্যন্ত চলনবিল অঞ্চলের একটি স্টোরি। আমার যে গ্রাম, আমার গ্রামের নাম গোবিন্দপুর। আমার গ্রামের একদম দক্ষিণ পাশে একটা ভিটা আছে রাসেল ভাই। ওই ভিটা কেন্দ্রিক ঘটনাটা। ভিটাটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। আমি একটু বর্ণনা দিয়ে নিচ্ছি যে হাড়িপাড়া ভিটার নামটা কেন হলো। এটা 1971 এর আগে ওই হাড়িপাড়া ভিটায় হিন্দু সম্প্রদায়ের লোক বাস করতো, যারা কুমার, হাড়ি পাতিল ইত্যাদি বানাতো আর কি। তো যে কারণে ওই সময় থেকেই ভিটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। তো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী
হাড়িপাড়া ভিটার যে হিন্দু সম্প্রদায় ছিল তাদের বাড়িঘর আগুনে জ্বালে পুড়িয়ে দেয় এবং যারা ছিল আর কি মানুষ তাদেরকে গুলি করে হত্যা করা হয় নির্বিচারে। তো সেই সময় থেকে এখন পর্যন্ত রাসেল ভাই ভিটাটা সম্পূর্ণ জনশূন্য, জি, খালি পড়ে আছে। তো এখন ওই ভিটায় 3টা বড় বড় হিজল গাছ আছে রাসেল ভাই, এবং ভিটার পূর্ব সাইডে একটা বড় তাল গাছ আছে। তো সেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা আর কি। তো আমার গ্রামেরই একজন ছেলে, নাম হচ্ছে কালু। তো কালুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, এটা 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। জি, 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। তো কালুর একটা বেস্ট ফ্রেন্ড ছিল, কালুর যে ফ্রেন্ড সে হচ্ছে বিশু, ঠিক আছে। তো তারা দুজনেই, তো ওই সময় 2001 বা 2 সালে, ওই সময় তাদের বয়স ছিল 14-15 বয়স। তো তারা গ্রামে ডানপিটে ছেলে ছিল, অনেক দুষ্টু প্রকৃতির ছিল রাসেল ভাই। তো তারা যেটা সিদ্ধান্ত, মানে একটা সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয় যে দুষ্টু প্রকৃতির কেমন, যে অমকের গাছের ফল পেড়ে খেত, ডাব পেড়ে খেত, আম পেড়ে খেত, ঠিক আছে, এরকম দুষ্টু প্রকৃতির। তো তারা সিদ্ধান্ত নিল যে ওই তাল গাছে তারা তাল পেড়ে খাবে একদিন, ঠিক আছে। তো এটা ছিল 2002 সালের ঘটনা। জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস, এই সময় রাসেল ভাই তালকুর পাওয়া যায়, ঠিক আছে। ওই সময়টাতে তালের যে আঁশটা, নরম আঁশটা, তালকুর। তো কালু তার বেস্ট ফ্রেন্ডকে বলে আর কি, বিশুকে, যে দেখ বিশু, আমরা আজকে রাতে তালকুর পারবো, মানে তাল পারবো। তো বিশু বলে ঠিক আছে, ওকে, আমি তোমার সাথে যাবো, ঠিক আছে। তারা দুজন মিলে ডিসাইড করে আর কি। তো কালু বলে ঠিক আছে, তাহলে তুই আমাকে ডাক দিবি, রাত 11টা-12টার দিকে তুই আমাকে ডাক দিবি। তো বিশু বলে ওকে, ঠিক আছে। তো কালু ঘুমিয়ে যায়। তো রাত 11টা কি 12টা এই সময় বিশু গিয়ে কালুর বাড়িতে নক দেয় আর কি, যে কালু ওঠ, চল যাই, ঠিক আছে। তো কালু উঠে পড়ে, একটা টর্চ লাইট নেয় তারা দুজন, নিয়ে গ্রামের একদম দক্ষিণ সাইডে যে ভিটাটা আছে, হাড়িপাড়া ভিটা, এই ভিটার উপরে রাসেল ভাই চলে যায়, তারা দুজন একাকি, দুজন আর কি। তো জায়গাটা মানে গ্রাম থেকে একটু দূরে, তো যে জন্য একদম সম্পূর্ণ জনশূন্য এবং নির্জন একটা জায়গা, ঠিক আছে। গ্রামের রাত তো অনেক গভীর রাত, রাত 12টা-1টা, মানে অনেক গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে রাসেল ভাই, এরকম একটা অবস্থা। তো ভিটার উপরে তারা দুজন যখন যায় রাসেল ভাই, তো কালু একটা ঘ্রাণ পায়, বাতাসের একটা ঘ্রাণ, এবং ঘ্রাণটা ছিল এরকম লাইক মাংস পোড়ালে যেরকম একটা ঘ্রাণ রাসেল ভাই, এরকম একটা ঘ্রাণ। তো কালু প্রথমে ভয় পায় আর কি, একটু সামান্য ভীত হয়, এবং বিশুকে বলে, দেখ বিশু, কিসের ঘ্রাণ, ঘ্রাণটা তো ভালো মনে হচ্ছে না, দেখ আমার একটু ভয় ভয় লাগছে, আজকে আমি চলে যাই এখান থেকে, আমরা আজকে এই কাজটা করবো না, অন্য কোনো দিন করবো। তো বিশু বলে যে, বিশু তখন হেসে বলে, আরে না, কোনো সমস্যা নাই, তুই গাছে ওঠ, তাল পার, ঠিক আছে। তো কালু বিশুর কথায় সাহস পেয়ে সে গাছে উঠে যায়, ঠিক আছে। গাছে উঠে যায়, কাছা দিয়ে সে সুন্দর করে গাছে উঠে যায়। গাছে ওঠার পরে একদম তাল গাছের মাথায় উঠে যখন সে মুচকিয়ে মুচকিয়ে তাল পাড়ছিল রাসেল ভাই, তালটা পেরেই সে যখন তার মুখের সামনে তালটা নিয়ে আসলো বিশুর কাছে দেবে, বিশু তো গাছের নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যখন সে তার মুখের কাছে নিয়ে আসলো তালটা, রাসেল ভাই দেখলো যে এটা কোনো তাল ছিল না, এটা 3 থেকে 4 বছরের একজন শিশুর আকৃতির মাথা, এবং সেই মাথাটা রাসেল ভাই ওই কালুর দিকে তাকিয়ে মানে হাসি দিচ্ছিল রাসেল ভাই। এইটা কালু দেখে এটা সহ্য করতে পারে না, অনেক ভয় পায়, এবং শিশুটার চোখ জল করে জ্বলছিল। সাথে সাথে কালু নিচে বিশুকে ডাকে, বিশু 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 করে চিৎকার দেয়, কিন্তু নিচে তাকিয়ে দেখে, হালকা জ্যোৎস্নার আলো ছিল, নিচে তাকিয়ে দেখে রাসেল ভাই বিশু নাই, এবং সে একা একা তাল গাছে রাসেল ভাই। এবং এইটা দেখে সে সাংঘাতিক ভাবে ভয় পেয়ে রাসেল ভাই বলে রাখি যে ওই তাল গাছের সামনে একটা পুকুর ছিল রাসেল ভাই, বিশাল একটা পুকুর। তো সে মানে খুব মানে ভয় পেয়ে রাসেল ভাই তাল গাছ থেকে পুকুরের মধ্যে পড়ে যায়, জি, ঠিক আছে। পুকুরের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে তলিয়ে যায়। তো সে যখন পানি থেকে উপরে উঠে আসে, তখন দেখে যে তার বন্ধু বিশু, যাকে তাল গাছের নিচে থাকার কথা কিন্তু তাল গাছের নিচে সে দেখে নাই, তার বন্ধু বিশু, সে গলা পানিতে, তার পুরো বডিটা পানির নিচে এবং মাথাটা শুধু পানির উপরে তার দিকে তাকিয়ে আছে, এবং একটা মুচকি হাসি দিয়ে বলছে, কিরে কালু। এইটা বলে রাসেল ভাই, তো বিশুর যে চোখ একদম জল করছিল, তো কালু তো ভয় পায়, এবং ভয় পেয়ে কালু বুঝতে পারে যে না, এখানে খারাপ কিছু করতে যাচ্ছে, এবং অবভিয়াসলি খারাপ কিছু করতে চাচ্ছে, তার কিছু হবে। এইটা ভেবে সে রাসেল ভাই সে সাতটাতে পুকুরের পাড়ে চলে আসবে রাসেল ভাই। এমন অবস্থায় ওই যে অশরীরী আত্মা বা আমরা যাই বলি, ওই যে ব্যক্তিটা কি বিশু, সে রাসেলের ঘাড় চেপে ধরে, মানে কালুর ঘাড় চেপে ধরে রাসেল ভাই, ঘাড় চেপে ধরে কালুকে আচ্ছা মতো পানির মধ্যে চুবায়, জোরে জোরে চুবাচ্ছে, এবং কালু জোরে জোরে চিৎকার করছে, বাঁচান বাঁচান, কে আমাকে বাঁচান, ভাই কে আমাকে বাঁচান, ঠিক আছে। তো পুকুর পাড়ে, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর, যেখানে মাছ চাষ করা হতো রাসেল ভাই। তো নূর কাকা নামের এক আঙ্কেল ছিল আমাদের, এখন চাচা বলি আমরা। তো নূর কাকা ওই পুকুরে মাছ চাষ করতো, এবং পুকুরের একদম পূর্ব সাইডে সে রাতে পুকুর পাহারা দিত। তার একটা ছোট ছই ছিল, ঠিক আছে, মাটির উপরে ছই, এবং ছইয়ের নিচে সে পাহারা দিত। সে
নূর চাষা লক্ষ্য করলো যে পুকুরের মধ্যে কেউ একজন চুবানি খাচ্ছে, পুকুরের মধ্যে সাঁতার কাটলে যেরকম একটা শব্দ হয় এরকম, এবং বাঁচাও বাঁচাও বলে জোরে জোরে চিৎকার করছে। তো নূর চাষা বিষয়টা নোটিস করে এবং সে তার হাতে থাকা যে লাইটটা, সেই লাইটটা নিয়ে দৌড় দেয় পুকুর পাড়ে। তো ওই জায়গায় গিয়ে সে পানির মধ্যে দেখে যে ঝাপাঝাপি করছে, এমন অবস্থায় সে লাইট মারে। যখনই সে রাসেল ভাই লাইট মারে তখনই মাথাটা রাসেল ভাই মানে বিশু নামের যে অশরীরী আত্মাটা, ঠিক আছে, তার দিকে যখন সে মাথা ঘুরে তাকায় রাসেল ভাই, লাইটে তো চোখ বড় বড় জল করছিল, লাল আলো। তো রাসেল ভাই এইটা দেখে সেও সাংঘাতিক ভাবে ভয় পায়, এবং একটা সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওই অশরীরী আত্মাটা রাসেল ভাই পানির মধ্যে ডুব দিয়ে চলে যায় রাসেল ভাই। এবং সে কালু দ্রুত সাঁতার পারে, পুকুর পাড়ে উঠার পরে সে সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই। তো রাসেল ভাই তারপরে নূর কাকা কালুকে কাঁধে করে বাসার করে নিয়ে যায়, মানে তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে পানি টানি ঢেলে সুস্থ করা হয়, সেন্সলেস মানে অবস্থা থেকে অজ্ঞান ফেরে আর কি। তো ঠিক আছে, এরপরে কালু সব ঘটনা খুলে বলে যে আমার সঙ্গে তো বিশু গেছিল, ঠিক আছে। তো কালুর ফ্যামিলি বিশুর বাড়িতে যায় ওই রাতেই। তো বিশুর মাকে জিজ্ঞেস করে কি ব্যাপার বিশুর আম্মা, আপনার ছেলে কই, ঠিক আছে। বিশুর আম্মা বলতেছে রাসেল ভাই বিশু তো আমার ঘুমায় গেছে অনেক আগে, সে তো বাইরে যায় নাই। তাহলে রাসেল ভাই বিষয়টা লক্ষ্য করেন যে এইখানে কিন্তু বিশু কালুর সঙ্গে যায় নাই রাসেল ভাই, তাহলে গেলটাকে, ঠিক আছে। এরপর থেকে রাসেল ভাই কালু কখনোই অত রাতে আর কখনো বাইরে বেরো নাই, এবং সাংঘাতিকভাবে ভয় পায় ছেলেটা। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দেখি যে ফেসবুকে আমাদের, তার আগে আমরা টুইটার থেকে আসি। তুহিন ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আচ্ছা, তার কাছে আজকের ভূত এফএম ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। এমবি শাকিরুল ইসলাম খুলনা থেকে শুনছেন এবং তিনি বলছেন আই লাভ ভূত এফএম, এবং ভূত এফএম টিমের সমস্ত মেম্বারদের তিনি বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি সাথে আছেন, এটা সবচেয়ে বড় কথা। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দুর্জয় রয়, আফনান ভাইয়ের স্টোরিটা ভালো লাগছে। আমাদের সাথে আছেন মনিরুল সাগর এবং আফনান ভাই মিনস দ্য বেস্ট টাইপ অফ প্যারানর্মাল। আচ্ছা ঠিক আছে, প্যারানর্মাল স্টোরি অনেক ভালো হয় আফনান ভাই, সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন এমডি রাহাত এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা সেই ছিল, চিটাগাং থেকে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে, আমির হামজা প্রণয় আমাদের সাথে আছেন, সবসময় সাথে আছেন ভূত এফএম, সেটা জানিয়েছেন। রফিকুল ইসলাম মুর্শিদাবাদ লালগোলা থেকে শুনছেন। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি কাইসার এম জুয়েল আছেন আমাদের সাথে, এমডি রাহাত, এমডি ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন, বিশাল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি টুকু শেখ, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আশা করছি যে প্রত্যেকেই অনেক বেশি এনজয় করছেন। আমাদের রেডিও ফুর্তি যে পেজটা, সেখানে সিরাজ খান গোবিন্দগঞ্জ থেকে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অমিক, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেকেই, এস কে শাকিল আমাদের সাথে আছেন এছাড়াও নাহিদ নবী। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকেই আছেন, আমি একটু দেখে নিই যে কারা কারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনারা যারা আছেন মোটামুটি সবাই বলছেন যে আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে তাদের কাছে। ম্যাগনিফিসেন্ট মিদুল আমাদের সাথে আছেন, এমডি রবিন হাসান আছেন আমাদের সাথে, নেহাল ফারাবি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মুস্তাসিম আরিফিন, এছাড়াও রিয়াদ আমাদের সাথে আছেন, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আল শাহনেওয়াজ নয়ন, নাজমুল হক নওগাঁ থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি মারুফ হাসান বিশাল, এমডি ফাহিম আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন সাইমুন ইসলাম তন্ময়, এমডি তামজিদ ইসলাম আমাদের সাথে আছেন, মনিফা আক্তার মিথুন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আর যে জিসান, এছাড়াও এমডি জহুরুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মেহেদি আমাদের সাথে আছেন, রিমন শেখ, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দিলরুবা দিশা আছেন আমাদের সাথে, এমডি শাহজাহান আছেন আমাদের সাথে, তারিক বিন আনোয়ার আছেন, এনসি জুনায়েদ আছেন আমাদের সাথে, মুসা বিন আশরাফ শাহিন, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কল্যাণ তরফদার হবে এটা, আব্দুস সামাদ সৌরভ আমাদের সাথে আছেন আরো অনেকে। আমাদের যে ভূত এফএমের যে পেজটা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, এবং এই মুহূর্তে যারা যারা এখানে আছেন তাদের মধ্যে আছেন জন ইশতিয়াক, এছাড়াও আছেন আমাদের সাথে তৌকির আহমেদ, আছেন এমডি সাব্বির ইসলাম, রিনমো আমাদের সাথে আছেন, রেজওয়ান রাহুয়া আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, খান রবিন, হৃদয় চৌধুরী আমাদের সাথে আছেন, মুজাহিদ কবির আমাদের সাথে আছেন, তুষার আমাদের সাথে আছেন, সজীব দত্ত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আতাউর হোসেন সৌরভ, এছাড়াও রিয়াল রাজীব চৌধুরী আমাদের সাথে আছেন, রিনমো আমাদের সাথে আছেন, আব্দুল কাদের জিলানি আমাদের সাথে আছেন, এমডি শফিকুল ইসলাম মাসুদ আমাদের সাথে আছেন শরীফ শিকদার, ইসলাম
আমাদের সাথে আছেন, বা আমাদের সাথে আছেন বেখিয়ালি স্টেশন জীবন হাসান খোকন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন কৃষ্ণচন্দ্র, ফয়সাল আহমেদ, রুমি ইসলাম, এমডি সেলফি কিং জয়, আমাদের সাথে আছেন ফাহিম নূর নিশাত, এছাড়াও আছেন RS শিশির, SH শোভন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি আওলাদ হুসাইন, তৌফিকা বৃষ্টি, আমাদের সাথে আছেন রিয়া রাজবীর চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরো অনেকেই। আমরা চলে যাবো আফরান ভাইয়ের কাছে, তার সেকেন্ড স্টোরিটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমার যে জেলা রাজবাড়ী জেলার ঘটনা। তো ঘটনাটি দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের সদস্য সজীব। রাসেল ভাই, ঘটনাটি মানে যার সাথে ঘটেছিল তার নাতি, তার নাম হচ্ছে নিরঞ্জন। জি। ওনারা পেশায় হচ্ছে আপনার ওই জেলের সম্প্রদায় আর কি, মানে ওনারা মাছ ধরাটা ওনাদের এখনো প্রফেশন, ওনারা এই কাজটাই এখনো করছেন আর কি। তো ওই নিরঞ্জনের দাদার সঙ্গে ঘটনাটির সময় 1980 সালের দিকে। তো তখন রাসেল ভাই আমাদের রাজবাড়ী জেলার পাশে যেই নদীটা, রাজবাড়ী জেলা তো পদ্মা নদী রাজবাড়ী এবং পাবনার মধ্যবর্তী যে নদীটা আর কি, পদ্মা নদী, এই পাশে পাবনা, এই পাশে রাজবাড়ী। জি। তো সাধারণত এই যে এখন যে সময়টা রাসেল ভাই, এই যে এই মুহূর্তে যে সেপ্টেম্বর অক্টোবর, মানে এই সময়টা এই শেষ দিকে এসে ওই যে আপনার শেষ দিকে এসে যে ইলিশ মাছের যে ডিম পাড়ার যে মৌসুমটা আসে আর কি, ঠিক এমন একটা মৌসুমের ঘটনা এখন শেয়ার করবো আমি। তো দেখা যাচ্ছে ওই সময় জেলেদের ভিতরে মাছ ধরার একটা এটা বেশি সৃষ্টি হয়, কারণ ওই সময় যেহেতু ওই সমুদ্র থেকে ইলিশ মাছগুলো ডিম পাড়ার জন্য চলে আসে স্বাদু পানিতে, তখন মাছও অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ওই সময় চাহিদাটাও মাছের বেশি থাকে আর কি বাজারে। তো নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, তো উনি বেশ শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে যেই মাছ যা পেত ওটা যদি আবার সকালবেলা এসে বিক্রি করার পরে দেখা যাচ্ছে সেটা ভাগাভাগি করতে হতো। দেখা যায় অনেক কম টাকা হয়ে যেত, সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু উনার শরীরে উনি খুব শক্ত সামর্থ্য লোক ছিলেন, উনি চেষ্টা করতেন একাই যেন উনি মাছ ধরতে পারেন। জি। তাতে কি হতো, তাহলে হয়তো যতটুকু ধরলেন হয়তো বিক্রি করে একাই উনি ওই টাকাটা পেলে পরিবারের জন্য উনি বেশি করে খরচ করতে পারবেন। এই জন্য উনি চেষ্টা করতেন কষ্ট হলেও একাই যেন উনি মাছটা ধরেন। তো ওই সময়ে সবার ভিতরে একটা চিন্তা ছিল যে যত গভীরে নদীর গভীরে যায় মাছ ধরতে পারবে, গভীর পানিতে, সে তত বড় বড় মাছ পাবে। কিন্তু সাধারণত রাসেল ভাই এই সময়টাতে কিন্তু নদীর যে মোহনাগুলো বা এইগুলো বেশ উত্তাল হয় আর কি। তো এই জন্য, আর ওই সময় তো অত বড় বড় নৌকা ছিল না, সবাই মোটামুটি একটু ডিঙি নৌকার মতো করে নিয়ে মাছ ধরতো। এই জন্য তারা ওই বেশি ঢেউ যেখানে আছে ওখানে নৌকা নিয়ে যেত না। তো নর্মালি যেখান থেকে সেফ জোন আর কি, ওখান থেকে মাছ ধরার চেষ্টা করতো আর কি। এখন নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, উনি একদিন ওনার ওই যে পঞ্জিকার হিসাব টিসাব করে, ওনারা হয়তো অনেক ধরনের হিসাব নিকাশ করেন আর কি। তো হিসাব নিকাশ করে চিন্তা করেন আজকের দিনে পূর্ণিমার দিন, তো আজকে হয়তো একটু গভীর যদি জায়গায় যেতে পারি, বেশি গভীর জায়গায়, তাহলে হয়তো মাছ আরো বেশি পাবো। ওই চিন্তা করেন উনি। ওই চিন্তা করে বাসা থেকে বের হয়ে নৌকা নিয়ে যাচ্ছেন। এখন আশেপাশে রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখি, যারা মাছ ধরে মোটামুটি ওরা সবাই নিজেরা মিউচুয়াল করে নেয়, যে তুমি এই পাশে ধরবা, আমি এই পাশে ধরবো, সে ওই পাশে ধরবে, মোটামুটি একটু জায়গা একটু এরিয়া করে নেয়, যাতে করে ঝামেলা না হয় আর কি। তো ওই দিন ওনার যেই জায়গাটাতে মাছ ধরার কথা, উনি ওই জায়গাতে মাছ না ধরে উনি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। তো যেহেতু ওই জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন, অন্যান্য মাঝিরা অন্যান্য জেলে যারা আছে নৌকা নিয়ে ওখানে চলে আসে রাতের বেলা। তো তাদেরকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি কোথায় যাও? তখন বলে এই যাই একটু সামনের দিকে। বলে সামনে ওদিকে কোথায় যাও? ওদিকে তো গভীর নদী। বলে না, একটু ঘুরে আসি, একটু কাজ আছে। তখন যেহেতু উনি যাচ্ছিলেন, অন্যরা তাকে আর কোনো কিছু বলে নাই, তারা নিজেদের মতো মাছ ধরছেন আর কি। তো রাসেল ভাই উনি এইভাবে যেতে যেতে ওনার মনে হচ্ছে আরেকটু সামনে যাই, ওনার কাছে এটা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আরেকটু সামনে যাই। এরকম সামনে যেতে একদম যে জায়গাটা সবচেয়ে বেশি উত্তাল, ওইখানে উনি চলে আসতেন। উনি বলছেন এই জায়গা মনে হয় একটু গভীরতা বেশি, তো এইখানে আমি জাল ফেলি। তো ওনার যে ইলিশ মাছ ধরার যে জালটা উনি ফেলেন, ওনাদের যেই জাল ফেলার যে সিস্টেমটা, সেই সিস্টেমটিক ওয়েতে উনি জাল ফেলেন। সাধারণত রাসেল ভাই আমার কাছে যতটুকু বলেছে আর কি, যে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলার মোটামুটি 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে জাল আস্তে আস্তে উপর দিকে তোলে আর কি। তো উনি জাল ফেলার মিনিট 5 মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল জালে হয়তো বা বেশ কিছু মাছ আটকা পড়েছে। তো উনি জাল আস্তে আস্তে টেনে তোলা শুরু করছেন। সত্যি রাসেল ভাই বেশ স্বাভাবিক আকৃতি থেকে বেশ বড় বড় ইলিশ মাছ উনি পেয়েছেন, এবং দেখছেন যে অনেক ইলিশ মাছ উনি পেয়েছেন। তো উনি চিন্তা করলেন যে সেই ছোটবেলায় যখন বাপ দাদাদের সাথে মাছ ধরতে আসছি, তখন এরকম এত বড় বড় মাছ বা এতগুলো মাছ একসাথে পেয়েছিলাম, এত বছর এই প্রথম আমি পেলাম এতগুলো মাছ একসাথে। উনি খুব বেজায় খুশি মাছগুলো পেয়ে। তো উনি মাছগুলো আবার আস্তে আস্তে ওনার নৌকাতে তোলেন। আর নৌকাতে তোলার রাসেল ভাই সিস্টেম হলো, ওই নৌকার যেই পাটাতন আছে, উপরে একটা, আমরা এটাকে কি বলি, সই বলি আর কি স্থানীয় ভাষায়। তো ওইটার নিচে মাছগুলো রেখে দেয়, দিয়ে আবার ওটা ঢেকে দেয়। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচে না,
মানে যখনই পানি থেকে আপনি তুলবেন কিছু সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ মারা যায়। তো উনি মাছগুলো রেখে দেন নিচে, দেখে যে মাছগুলো অল্প একটু সময় স্বাভাবিক নিয়মে যতটুকু একটু লাফালাফি করার কথা ওরকম একটু শব্দ শুনলেন নিচে, তারপর ঠান্ডা হয়ে গেল, বুঝলেন ইলিশ মাছগুলো মারা গেছে। তো উনি আবার ওই জায়গাতে জাল ফেললেন, আরেকটু লোভে পড়ে গেলেন আরেকটু জাল ফেলি দেখি কি অবস্থা, আরো কিছু মাছ ধরি, এতদিন পরে এরকম সুযোগ পেয়েছি। তো উনি আবার জাল ফেলেন। তো জাল ফেলার পর এইবার রাসেল ভাই 5-10 মিনিটের মধ্যে আর ওরকম উনি ফিল করতেছিলেন না যে কোনো মাছ আছে আর কি। তো আধা ঘন্টা হয়ে যায়, উনি কিছুই ফিল করেন না যে মাছ মানে পড়েছে কি পড়ে নাই। তো চিন্তা করে দেখি আরেকটু ওয়েট করি, কারণ একবার আসলে জাল তুলতেও অনেক সময় লাগে, আবার সেটা ফেলতেও অনেক সময় লাগে। এই জন্য চিন্তা করি ঠিক আছে আরেকটু পরেই তুলি, যদি একটু আগে যেতে এতগুলো মাছ পেয়েছে আবার যদি পাই। এরকম উনি প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছেন। হঠাৎ ওনার নৌকার যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলেন সেখানে হঠাৎ করে মাছগুলো মানে ঝাপাঝাপি দাপাদাপি শুরু হয়ে যায়, যে মাছ যেভাবে যদি লাফালাফি করে আর কি, তাজা মাছ যেভাবে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল ইলিশ মাছগুলো তো কোনো শব্দ করেনি, ওখানে তো ইলিশ মাছই রেখেছে, অন্য কোনো মাছ তো ওখানে আসে নাই। তো এই মাছগুলো মানে লাফালাফি করছে কেন, মাছগুলো তো মরে যাওয়ার কথা, এতক্ষণ তো জীবিত থাকার কথা না। তো উনি জাল ওইটা ওরকমই ছিল, তো জাল তখন উনি চিন্তা করেন যাই দেখি একটু মাছগুলো দেখে আসি। তখন ওনার কাছে যে হারিকেন ছিল, ওনার কাছে টর্চ ছিল না আর কি, হারিকেন ছিল, হারিকেনটা নিয়ে উনি ওই নৌকার ওই বাঁশের যে মাচালটা আর কি ওটা উনি তোলেন। তোলার সাথে সাথে রাসেল ভাই উনি দেখেন যে উনি যে ইলিশ মাছগুলো ওখানে রেখেছিলেন, তো ওখানে একটা ইলিশ মাছও নাই, কিন্তু আমাদের যে কোনোই থেকে মানে হাতের মাথা পর্যন্ত, মানে কবজি সহ নখ টক, এই কোনোই থেকে একদম হাতের নখ পর্যন্ত এরকম অনেকগুলো হাত ওখানে পড়ে আছে, এবং সেই সবগুলো হাত মানে লাফালাফি করছে, ঠিক যেমন টিকটিকির লেজ কাটা পড়লে যেভাবে অস্থিরভাবে লাফাতে থাকে ওরকম হাতগুলো ওরকম লাফাচ্ছিল। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান, এবং সাথে সাথে ওই মাচালটা দিয়ে আবার ওই জায়গাটা লাগিয়ে দেন, লাগিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু রাসেল ভাই উনি তো সবার থেকে অনেক দূরে চলে আসছেন, উনি অনেক দূরে দেখছিলেন যে নৌকার বাতিগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অত দূর কিন্তু মানুষের স্বাভাবিক আওয়াজ পৌঁছায় না। আর নদীতে তো বাতাসের একটা শব্দ থাকে, সেখানে ওই মানে ওনার আওয়াজটা সেখানে পৌঁছাচ্ছিল না। এই জন্য অনেকক্ষণ চিন্তা করতে মানে চিৎকার করছিলেন সাহায্যের জন্য। তো এরকম চিৎকার করতে করতে উনি নৌকার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। তো নদীর ওই পাশে যেহেতু পাবনা, তো দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ওইখানকার যারা মাঝিরা তারা যখন নৌকা নিয়ে বের হয়েছে, তখন দেখে যে এরকম একটা নৌকা দূরে দেখা যায়, তখন ওনারা মনে করছে এমনিতেই হয়তো বা নৌকা আসছে। কিন্তু ওনারা যখন কাছে যাচ্ছে দেখে একটা লোক পড়ে আছে, তখন ওনারা ওটার কাছে যান, কাছে যাওয়ার পরে দেখে যে উনি ওইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো যেহেতু রাসেল ভাই ওই জালের সাথে ওনার নৌকাটা বাঁধা ছিল, এই কারণে নৌকাটা ওই স্রোতের টানে বেশি দূর যায় নাই আর কি, ওইটা কিনারে চলে আসছিল। ওনার সৌভাগ্য, উনি একটু ভাগ্যবান ছিলেন, মাঝ নদীতে বা অন্য নৌকাটা না ডুবে মানে একদম কিনারে চলে গেছিল, যার কারণে কিছু লোক কর্তৃক মানে ওনা উদ্ধার হন আর কি উনি। তো ওনাকে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করেন, তারপরে তার আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আত্মীয় স্বজনরা এসে তাকে নিয়ে যায় বাসায়। তো রাসেল ভাই ঘটনা কিন্তু এখানেই শেষ না। তো আত্মীয় স্বজনদের কাছে উনি নিকট আত্মীয় স্বজনদের কাছে বলেন যে এই ঘটনা ঘটেছে। কিন্তু আসলে হয় কি রাসেল ভাই, যে আমরা একটা কথা বললে কিন্তু আশেপাশে কিন্তু সেটা আরো ভিন্ন মাত্রায় অনেক সময় সেটা প্রকাশিত হয়ে যায়। তো উনি যে ভয় পেয়েছেন এটা আসলে উনি কাউকে বলেন নাই, কারণ উনি বেশ শক্ত সামর্থ্য লোক, তো উনি ভয় পেয়েছেন এটা বললে পরে এলাকার তার অন্য মাঝিরা বা অন্য লোকেরা তাকে একটু হাসি তামাশা করবে, এই জন্য বলেন নাই। কিন্তু ওই যে মাছ পেয়েছিলেন বড় বড়, এই কথাগুলো তো আত্মীয় স্বজনদের কাছে বলেছিলেন। এই কথাটাই চাউর হয়ে যায় যে মাঝ নদীতে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তখন আসলে জেলেরা কিন্তু এই যখনই এই খবরটা শোনে, জেলেরা চেষ্টা করতেছিল উনি ঠিক যেখানে গিয়েছিলেন ওই রকম কাছাকাছি জায়গায়, মাঝ নদী যেখানে স্রোত বেশি, পদ্মার ওই জায়গাটাতে ধাওয়াপাড়ার কাছে, এটা রাজবাড়ির ধাওয়াপাড়া এলাকার কাছের ঘটনা আর কি, ওইখানে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করছিলেন। তো তখনই রাসেল ভাই বাদে হলো বিপত্তি। তখন এই যে ঠিক ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ ধরা পড়েছে, কিন্তু ওনার সাথে ঠিক যে ঘটনাগুলো ঘটেছিল একই ঘটনা তাদের সাথেও ঘটতে থাকে। শুধু তাই না, উনি তো জানে বেঁচে গেছিলেন। দেখা গেছে যে হঠাৎ করে ওই নদীর অনেক গভীর, অথচ জাল আটকে গেছে, মনে হচ্ছে জাল যেন কোথায় আটকে গেছে। তখন সে জালটা তো ছোটানোর দরকার, তখন যেই ডুব দিয়েছে নিচে সে আর ফেরত আসে নাই। মানে অদ্ভুত ব্যাপার, পাওয়াই যায় নাই তাকে আর। তো যখন এইভাবে কয়েকজন মানে জেলের মৃত্যু হয় বা হারিয়ে যায়, তখন আর কি তাদের কাছে সন্দেহ লাগে। তখন ওই মাঝিরা, ওই জেলেরা যে তাকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তো কি হয়েছে, আমরা তো ওখানে গেছি, যেরকম অমুকে হারাই গেছে তাকে খুঁজে পাচ্ছি না, নদী এত গভীর, তো জাল আটকে যাওয়ার কথা না, তারপরে এরকম হাত পাওয়া যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, ঘটনা কি? তখন উনি বলে যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সবাই হাসি তামাশা করবে এই জন্য আমি তো কাউকে বলি নাই। তখন যারা স্থানীয় কোনো আলেমদের সাথে পরামর্শ করেন যে এটা আসলে এরকম কেন হলো, তখন একজন এই বিষয়ে যিনি ভালো জানেন, তখন উনি বললেন যে অনেক সময় দুষ্টু জিনেরা
নদীর কিছু কিছু স্থানে তারা আশ্রয় স্থাপন করে, মানে ঘাটিগারে আর কি। তখন ওই জায়গাতে যদি কেউ যায়, তখন তারা চায় না যে এই সমস্ত জায়গায় লোকজন আসুক, তখন তারা এটা অপছন্দ করে। জি, তো প্রথমে একজনকেও ভয় দেখিয়েছে, জানে মারে নাই, কিন্তু তোমরা যখন পরবর্তীতে গেছো তখন ওরা কিন্তু এটা করতে পারেনি, বরদাস্ত করতে পারেনি, এই জন্য তারা এই কাজটা করেছে, তোমরা ওখানে কেউ যেও না। এরপর থেকে রাসেল ভাই বহু বছর ওই জায়গা দিয়ে কেউ মাছ ধরতো না, সবাই ওটাকে স্থানীয় ভাষায়, মানে আমাদের লোকাল এসে এটাকে কুম বলে, কুম, মানে কুম বলতে যেটা, যেখানে এতটা গভীরতা এবং ওখানে মানে সব সময় পানি থাকে, প্লাস ওইখানে প্যারানরমাল ঘটনাগুলো ঘটে। তো দীর্ঘ অনেক বছর তারপর এখন রাসেল ভাই ওখানে তো এখন চরাঞ্চল হয়ে গেছে, সে 1980 সালের কথা, ওখানে চট্টর পড়ে গেছে, এখন ওরকম কিছু নাই ওইখানে। কিন্তু ওই নিরঞ্জনের দাদা 1998 সালে মারা গেছেন, অনেকদিন জীবিত ছিলেন উনি। তো ওনার এই মাছ ধরার ঘটনাটাই রাসেল ভাই মানে আমি পেয়েছি রাজবাড়ী বৌদ্ধ টিমের কাছ থেকে, এটা ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। এন্ড আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। জি, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আমার স্টোরি। আমার নাম মোহাম্মদ কায়সার আহমেদ সানি, আমার হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি, জি। আমি বাড়িদারা থেকে এসেছি। জি বলেন আপনার ঘটনা। আমি সরাসরি ঘটনাতে চলে যাই। আমরা হিলটিসে, আমার হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়িতে, তো ওটা পার্বত্য অঞ্চল, তো একটু প্যারানরমাল অঞ্চল একটু বেশি দেখা যায়। সো আমি আমার হোস্টেল লাইফ থেকে যেটা ধারণা পাইছি আমি সেটাই বলার চেষ্টা করতেছি। আমি যেই কলেজে পড়তাম ওই কলেজের নাম হচ্ছে রামগড় গভ ডিগ্রি কলেজ। সো ওই জায়গায় আগেই কিছু ঘটনা ঘটতো। সো আমি প্রথম যখন জয়েন করি তখন কিছুই জানতাম না। 3-4 মাস হয়ে যায় আমি ওই কলেজে ভর্তি হই, হোস্টেলে উঠি। তো একদিন একটা প্রবলেম হয় যে দেখা যাচ্ছে যে দুটো বিড়াল খুবই ঝগড়া করতেছে। ঝগড়া করার পরে একটা বিড়াল দৌড়ে আমাদের বাস মানে ছাত্রাবাসের দিকে আসতেছিল অনেক গতিতে। তো আমাদের ছাত্রাবাসে আসার জন্য অনেকটা রাস্তা অতিক্রম করা লাগে। তো রাস্তার পেছনে যে বিদ্যুতের খুঁটিগুলো আছে, তো বিড়ালটা যতটা বিদ্যুতের খুঁটি অতিক্রম করতেছে ঠিক ততটা লাইটই বন্ধ হয়ে যাচ্ছে, মানে পরপর যতটা খুঁটি পার হচ্ছে ততটা লাইটই বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এক সময় যখন আমাদের ছাত্রাবাসে বরাবর আসলো দেখলাম যে পুরো ছাত্রাবাসে সবগুলো লাইটই অফ হয়ে যায়। বাট কলেজে কারেন্ট আছে, লাইট জ্বলতেছে, কিন্তু আমাদের ছাত্রাবাসের লাইট সব অফ। সবাই ভয় পেয়ে যায়, চেঁচামেচি করে, অনেকে সেন্সলেস হয়ে যায়। তারপর প্রথম কারণ হলো যে একদম বিড়ালটা আমার পাশে দিয়ে যায়। সো পাশে দিয়ে আমি প্রচুর ভয় পাই, ভয় পেয়ে চিল্লান দিয়ে আসলে আমার অজ্ঞান হয়ে যাই। তারপর থেকেই রাসেল ভাই প্রবলেমটা তারপরেই 2 দিন পরেই শুরু হয়। আসলে রাসেল ভাই এটা ছিল আমাবস্যার রাত। আর যেটা আমি বলে রাখতে চাচ্ছি যে আমাদের কলেজের সিস্টেমটা ছিল, ছাত্রাবাস ছিল, ওটা পুরাতন কলেজ ছিল। ওই কলেজটা পরবর্তীতে ছাত্রাবাস করা হয়, মানে হোস্টেল করা ছেলেদের। তো ওই জায়গায় প্রথমত আমি বলে রাখতেছি যে এদের কক্ষ সিস্টেম ছিল, যে প্রথম 8টা কক্ষে 2-3টা ওয়াশরুম, তা আলাদা, মানে রুম থেকে বার হয়ে আলাদা একটু আউটসাইডে থাকে। তো ওয়াশরুম ওই দিকে একটু আউটসাইডে, তো ডাইনিংটাও আলাদা। তো এরকম অবস্থা যে একদিন আমি রাতের প্রায় 9টা 9:30 বা 10টা প্লাস এরকম হবে, আমরা সবাই খানাদানি খেয়ে, ওই জায়গায় গ্রাম অঞ্চল তাড়াতাড়ি খেয়ে ফেলি। তো খানাদানি খেয়ে আমরা পড়তে বসতেছি, মানে যার যার মতো পড়তেছি। পড়ার সময় তো আমার কাছে কেমন একটা অনুভূতি লাগতেছে যে রুমটা হঠাৎ ঠান্ডা অথবা মানে খুব ভয়ানক কিছু লাগতেছিল, মানে লাইট জ্বলতেছে তার সত্ত্বেও আমাদের কেমন জানি লাগতেছিল, একটু নার্ভাস লাগতেছে। তো আমার পার্শ্ববর্তী যে আমার রুমমেট আছে, আমি ওর দিকে ঘুরে দেখতেছি যে অবাক বিষয়, যে আমি ওর দিকে দেখেই আমি অবাক হয়ে গেলাম যে মানে আমি এটা দেখার জন্য একদমই রেডি ছিলাম না যে এমন কিছু দেখবো। রাসেল ভাই সবচেয়ে ভয়ানক ওই জিনিসটা লাগছে যে আমি যখন ওর দিকে ঘুরলাম, মানে আমি ওকে ডাকবো, মানে এরকম শক্তি পাচ্ছি না আমি যে ওরে ডাকবো, যে ডেকে বলবো যে দোস্ত এদিকে ঘুর। বাট আমি ওর দিকে দেখতেছি যে ওর মানে শরীরটা আছে কিন্তু মাথাটা নাই। ও করতেছে বাট ওর মাথা। আপনি নিজের চোখে দেখেছেন? আমি কিন্তু আপনাকে অনেকবার জিজ্ঞেস করছি অফ এয়ারে, এখন আবারও জিজ্ঞেস করছি, আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ রাসেল ভাই আমি নিজের চোখে দেখছি। ও আছে কিন্তু ওর মাথাটা দেখা যাচ্ছে না। আর ও যে একটা মোটিভেশন বসেছিল, আসলে সাধারণ সেরকম মোটিভেশন কখনো বসতে পারে না, জাস্ট ইমেজিং, মানে বসাটা অন্যরকম স্টাইলের ছিল। ধরেন অনেক সময় আমরা যে 3D মুভিগুলোতে দেখি যে মানে প্যারানরমালে যে বসে চলে, মানে ওদের যেটা মোড থাকে ঠিক সেম ওইরকম ভাবে। আর ও পড়ার টেবিলের দিকে তাকাইছিল। তো আমি ওই প্রথম একটা ডাক দিয়েছি শুনে নাই, 2টা ডাক দিয়েছি শুনে নাই, বাট 3টা ডাক আমি মানে অনেক জোরে চিল্লান দিয়ে আমি সেন্সলেস হয়ে গেছি। আসলে তারপর থেকে তো আমি ঘটনা বলতে পারি না, আসলে সেন্সলেস হয়ে আমার হাসপাতালে নেওয়া হয়েছে। তারপর আমার ফ্রেন্ড থেকে কালেক্ট করছি গল্পটা। তো ওর নাম হচ্ছে আরিফ, ও আমার খুব ভালো ফ্রেন্ড। ও আমাকে সব পুরো ঘটনা বললো যে আমি নাকি সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমার একটু পরেই হুশ আসে, পানি দেওয়ার পরে হুশ আসে। তারপরে দেখে যে আমি অনেক জোরে লাফালাফি করতেছি, চিল্লাচিল্লি করতেছি, মানে আমাকে কেউ ধরে রাখতে পারতেছে না। 2-3 জন ধরে চেষ্টা করতেছে, মানে সিনিয়র ভাই ছিল, ওরা আমাকে ধরে রাখার চেষ্টা করছে, আমি আমার ধরতেই পারতেছে না। 8-9 জনকে, মানে 8-9 জন আমার সাথে পারতেছে না, মানে আমার খুবই শক্তি চলে আসে।
আর তখন আমি একটু মানে চিকন চাকন ছিলাম, বাট ওরা অনেক শক্তিশালী ছিল, ওরা আমার সাথে পারতেছে না। তো এই অবস্থা দেখে মানে অনেকে ভয় পেয়ে যায়, তবু বড় ভাইরা বলে যে না এরকম তো রাখা যাবে না, আর হসপিটাল নিয়ে যাওয়া দরকার, খুবই ইমার্জেন্সি। তো ওই জায়গায় সবাই মিলে আমার হসপিটাল নিয়ে যায়। তো আমাদের হসপিটালটা ছিল কলেজ থেকে একটু দূরে, আর সবচেয়ে বড় বিষয় যেটা, আমাদের কলেজটা ছিল ভুতুরে, মানে ধরেন গাছপালা ছিল, কলেজের এরিয়াটা বিশাল বড় ছিল রাসেল ভাই, মানে এত বড় এরিয়ার কলেজ আমার লাইফ টাইমে কখনো দেখি নাই। বিশাল বড় কলেজ ছিল, তার ভিতরে টিচারদের আলাদা ছিল, ফ্ল্যাট ছিল, টিচার আলাদা থাকতো, স্টুডেন্ট আলাদা থাকতো। তো আমাদের সামনে দিয়ে, মানে আমাদের ছাত্রাবাসের সামনে দিয়ে রোডটা ছিল। তো আমাদের ছাত্রাবাসের ঠিক সামনে ছিল একটা পুকুরটা মোটামুটি বড়, চারপাশে গাছপালা ছিল, আর যেই পাড়টা ছিল, মানে আমরা যেটা ঘাট বলি আমাদের ভাষায়, ওটা ছিল মানে দিনের বেলায় কেমন জানি একটু অন্যরকম লাগতো, মানে ভয় কাজ করতো ওটার সামনে গেলে। স্যার ওইটার সামনে একটা দোতলা বিল্ডিং আছে, মানে অনেক পুরনো, বাট ওইটাতে কেউই থাকে না। ওইটা হচ্ছে রামগড় গভ ডিগ্রি কলেজ, মানে এখন থাকে কিনা জানি না, আমরা যখন ছিলাম তখন কেউই থাকতো না। সো আমরা জানার চেষ্টা করি না যে ওই জায়গায় কেন কেউ থাকে না। আসলে ভাই আমি যে জায়গায় ছিলাম, যে আমার হাসপাতাল নিয়ে যাচ্ছিল, তো কলেজের গেট অফ, আর যে আমাদের কলেজের দারোয়ান থাকে উনি নাই, যে কলেজের গেটটা খুলতে পারতেছিল না। তো আমার ফ্রেন্ডটা যেরকম বললো যে আমাকে রুম থেকে যখন বার করতেছিল, তখন মানে আমি এতটা ওজন ছিলাম যে মানে নর্মালি একটা মানুষ এত ওজন থাকে না যে আলগায় নিতে পারে না। 2-3 জন আমাকে অনেক কষ্ট করে নিয়েছে, কিন্তু গেট বন্ধ নিতে পারতেছে না। তো দেওয়ালের ওপারে মানে দেওয়ালটা মানে যেটা 5 ফিট বা 4 ফিটের যেটা ওয়াল থেকে রাসেল ভাই, ওই ওয়ালটা ওভারটেক করে আমার ওই পাশে নেওয়া হয়। নেওয়ার পরে তো কোনো রাস্তায় ওই গ্রাম, এতটা একটা উপজেলায় মানে গ্রাম অঞ্চল, হিলটেক্স, তো রাত্রে এত গাড়ি চলে না। সো একজনকে ফোন দিয়ে আনা হয়েছে অটো। তো ওর মানে আমি বলে রাখি যে অটোটা একদম নতুন ছিল, আর ফুল চার্জ ছিল অটোতে, মানে একদম ফুল চার্জ। মূল ঘটনাটা শুনি হ্যাঁ, যে একদম ফুল চার্জ ছিল। তো আমাকে যখন অটোতে তুলছে রাসেল ভাই, তখন মানে অটোটা মানে যে বললো যে অটোটা প্রচুর ওজন হয়ে গেছে, মানে ধরেন একটা অটো যতটুকু ধারণ ক্ষমতা আছে তারও বেশি, যে এটা অটো ওয়েট নিতে পারতেছে না, চলতেছে না। এটা কি আপনাকে অটো যিনি চালাচ্ছেন তিনি বলেছেন? হ্যাঁ তিনি বলছেন, আমার ফ্রেন্ড আমাদের পরে জানাচ্ছে, আমি তো তখন কিছু বলতে পারছি না কি করছি, বা মানে আমি বলতে পারি না যে কি সময়, এটা আমার ফ্রেন্ড কালেক্ট করে দিয়েছে আমাকে যে তোর সাথে এটা ঘটছিল। তো আমার ফ্রেন্ড বললো যে তোর কয়েকজন নামে অটো চলতেছে না। তো আমি আর আমার দুটো ফ্রেন্ড আমাকে ধরে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু অটোটা চলছিল খুব আস্তে। তো অটোওয়ালা ভাই বললো যে এত স্লো চলতেছে কেন। তো আমার হসপিটাল নিয়ে যায়, হসপিটাল নিয়ে যাওয়ার পরে সবচেয়ে রহস্যময় ঘটনা ভাই হসপিটালে ঘটছে, যে আমাকে যখন হসপিটালে নিয়ে গেল, তখন আমার ফ্রেন্ডরা বললো যে অন্য সময় দেখুন হসপিটাল যেমন হয়, তুই যাওয়ার হসপিটাল ঠিক তার ডিফেন্স, অনেক ঠান্ডা নিরবতি এরকম হয়ে যায়। তখন তোর হসপিটালে তারপরে কি হচ্ছিল, হসপিটালে কি হচ্ছিল? হসপিটালে হচ্ছে আমার যখন নেওয়া হয়, যে ডাক্তার আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, ফালাফালি করতেছি যে আমার ইঞ্জেকশন দিবে। তো ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার মানে ইঞ্জেকশন দিতে ওরা রাজি না, মানে ওরা পারতেছে না যে আমাকে ধরবে, যেরকম করবে। তো একজন ওই জায়গায় একটা মানে হুজুর, মানে ইমাম সাহেবের, মানে উনি অসুস্থ, তো ওনার বউ ছিল, ওনার বউ দেখে মানে বিষয়টা বুঝতে পারছে যে এই জায়গায় কোনো প্রবলেম বা প্যারানর্মাল কিছু। তো উনি আসছে আগায়া, আসার পরে ভাই ওই জায়গায় আমাকে মানে যেরকম বললো যে আমার কাছে যখন আসছে ওই মানে মহিলাটা, তখন আমি ওর দিকে এমন একটা ভাবে তাকাইছিলাম যে এগুলো সবই তো আপনার বন্ধুরা বলেছে। হ্যাঁ, হসপিটালে যাওয়ার পরে ওই মহিলার পরে তারপর আপনার সাথে কি হচ্ছিল আসলে? জি জি জি, যে আমার সাথে হয়েছিল বলতে আমি তো তখন বলতে পারতাম, আমি তো কি করছি সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমার ফ্রেন্ডরা বলছে যে আমি কি করছিলাম ওই সময়। আচ্ছা, ওখান থেকে কি আপনি বের হয়ে আসছিলেন সুস্থ হয়ে হসপিটাল থেকে? কিভাবে সুস্থ হয়েছিলেন? সুস্থ হয়েছে ট্রিটমেন্ট নিয়ে? হ্যাঁ, ট্রিটমেন্ট নিয়ে মানে বলতে পারি না, যে রাত্রে যে ঘটনা ঘটছে, যে আপনি কি হসপিটালে স্টে করেছেন? মানে আপনার কথা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে না বলে আমি জিজ্ঞেস করছি। আপনি কি হসপিটালে ওই দিন রাতে ছিলেন? হ্যাঁ, ওই দিন রাতে পুরোটা হসপিটালে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যাঁ, এবং ট্রিটমেন্ট নিয়ে পরের দিন সুস্থ হয়ে বাসায় ফিরে যান? বাসায় ফিরেছিলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে, এবং আজকে যেহেতু ফ্রাইডে 13 এই অডিও ক্লিপটার লেন্থ হচ্ছে 13 মিনিটস, মানে খুবই আশ্চর্যজনক ভাবে আমরা সেটা শুনবো, এবং আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। চলুন শুনে আসি। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বাংলাদেশ থেকে বলছি। ডিরেক্টলি আমার ঘটনায় জাম্প করি। এটা অ্যারাউন্ড 2013-এর ঘটনা, উইচ আই থিঙ্ক 2014 মিডল পর্যন্ত জিনিসটা চলেছে। সো 2013-এ ইট ওয়াজ, আমি ভূত এফএম শুনতাম, দেন আমার আম্মু আমার সাথে শুনতো, বিকজ একটা এপিসোড আম্মুকে শোনানোর পরে শি স্টার্টেড লাইকিং দ্য শো। সো আম্মু আমাকে নিয়ে আমরা দুজন একসাথে শুনতাম। তো প্রতি রাতে এরকমের শোনার পরে আমি আমার রুমে গিয়ে আর ঘুমাইতাম না, আমার আব্বু আমার রুমে ঘুমাতো, আমি আর আম্মু একসাথে ঘুমাতাম। তো
অ্যাট ফার্স্ট আমি যেটা দেখছি ইট ওয়াজ লাইক আমার পড়ার যে রুম মানে আমার যে বেডরুম সেখানে দিন হোক বা রাত হোক আই কুড সি সাম শ্যাডোজ গুলো হাফ থাকতো লাইক ফুল শ্যাডোজ থাকতো না কোন একটা মানুষেরও অবয়ব এটাকে বলা যাবে না ইট ওয়াজ সামথিং কাইন্ড অফ ডিফারেন্ট লাইক টুপি পরা কেউ অ্যান্ড দ্যাট ওয়াজ ইন দ্য নর্মাল টুপি ইট ওয়াজ কাইন্ড অফ একটু বোরকা টাইপের ড্রেস বাট ওটার সাথে হচ্ছে টুপিটা অ্যাটাচ লাইক হুডি বাট আমি কখনো মুখ দেখি নাই অ্যান্ড দ্য থিং ওয়াজ ফার্স্টে যখন শ্যাডো দেখলাম তো আমাদের বাসার পিছনে কনস্ট্রাকশনের কাজ চলছিল তো ব্যালকনি থেকে আই ইউজ টু থিঙ্ক দ্যাট আচ্ছা ঠিক আছে মেবি শ্যাডোজ গুলো হচ্ছে লেবার্সরা কাজ করছে পিছনে সো মেবি ওগুলো এই শ্যাডো সো আমি আর বেশি ভাবতাম না রাতে আমাকে অনেক রাত পর্যন্ত পড়তে হতো সো আমার যে বাথরুম সামটাইমস কল আমি আওয়াজ পেতাম যে ইটস লাইক প্রফাউন্ডলি পানি পড়ছে অ্যান্ড দেন যখন আমি যাই কিছু নাই একদম সব চুপ সব ঠিক মাঝে মাঝে আমি দরজা খুলেও রাখতাম সো আওয়াজটা বেশি ভালোভাবে শোনা যেত বাট দ্য থিং ইজ আবার গিয়েছে খুলে দেওয়া ওয়াজ নাথিং অ্যান্ড ইভেন বেসিনটাও শুকনো থাকতো দেন যখন ফ্রেশ হতে যেতাম বাথরুমে ইট ওয়াজ টাওয়েল থাকতো আবার এক্স্যাক্টলি সামনেই টাওয়েলটা থাকতো সো টাওয়েলটা জাস্ট ওর স্ট্যান্ড থেকে পড়ে যেত মোস্ট অফ দ্য টাইম জিনিসটা হতো টাওয়েলটা স্ট্যান্ড থেকে নিজে পড়ে যেত সো আমি ভাবতাম যে আমি মেবি টাওয়েলটা ঠিকমতো রাখিনি ব্যবসা পড়ে গেছে সো আমি কয়েক রাত আগে ঠিক করে রাখতাম টাওয়েলটা যে ঠিক করে রাখি পরে দেখি কি হয় তো আমি একদম ঠিকঠাক মতো রেখে দিতাম বস আমি জাস্ট এন্টার করবো এক্স্যাক্টলি আমার সামনে পড়তো তো এট এ টাইম ওটা পড়ে যেত সেটা আমি যতই ঠিক করে রাখি না কেন আপনি ওটা পড়ে যেত তারপরে আমার কাছে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন ছিল না সো আমি অতটা গুরুত্ব দিইনি আরেকটা জিনিস যেটা দেখতাম সেটা হচ্ছে আমি টোটালটা এটা হ্যালুসিনেশন আমি পড়তে বসতাম আমার টেবিল থেকে ডানে হচ্ছে আমার রুমের মেইন ডোরটা তো আমি প্রায় নোটিস করতাম যে কিছু একটা বাথরুম থেকে আমার রুমের বাইরে দৌড়ে যাচ্ছে আমি ঘাড় ঘুরোতে ইটস জাস্ট ভ্যানিশ লাইক মিনি সেকেন্ডসের মধ্যে ইটস জাস্ট ভ্যানিশ অ্যান্ড কি সেটা আমি বুঝতে পারতাম না বাট আই কুড সি দ্য লাইক স্ট্রাকচার বোঝা যেত কিছু একটা সেম লাইক হুডি টাইপের হুডি টাইপের টুপি অ্যান্ড বোরকা টাইপের ড্রেস অ্যান্ড ক্যাচ টোটালি সো ওটা পা দেখা যেত না হাত তো কিছুই থাকতো না অ্যান্ড যদি বাই চান্স লাইক ইট ডাজন্ট টেক আ লং টাইম টু সি দ্য ফেস তো আমি যদি বাই চান্স দেখে পেতাম কিছু একটা ফেস তো বোঝাই যেত না ইট ইস টোটালি ডার্ক ইনসাইড দ্য হুডি আমি কখনো চেহারাই দেখতে পারিনি তার অ্যান্ড এত ফাস্ট হতো সব কিছু আই ইউজ টু থিঙ্ক দ্যাট ওকে ইটস হ্যালুসিনেশন আমি অতটা গুরুত্ব দিতাম না ওকে লেট ইট বি লাইক দ্যাট বাট ওয়ান্স আমার একটা কাজিন আমার সাথে এসে ঘুমায় সো যেহেতু কাজিন সো স্পেস বেশি দরকার পড়বে আমার বেডে আমি যেভাবে ঘুমোই সেরকম না ঘুম আমি সোজা ঘুমাই সো আমি সোজা না ঘুমিয়ে আমরা এটাকে কি বলে আড়াআড়ি ঘুমিয়েছি সো দ্যাট ডে আমার কাজিন রাত্রিবেলা হঠাৎ করে we're just taking a preparation to sleep so exactly ওই টাইমে আমার কাজিন আমাকে বলছে যে আমার নাম ধরে ডাকলো সাডেনলি কোনো কথা নাই ব্যাপার নাই জাস্ট আমার নাম ধরে ডাকলো and I was like দেন ও বললো যে কিছু না দেন I asked again ও বললো যে কিছু না বললো যে ঘুমায় যাও সো আমি ওই রাতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম and we didn't talk about that later so সকালবেলা ঘুম থেকে ওঠার পর she told me that I saw something like this so আমাকে স্ট্রাকচার ডেসক্রাইব করলো and horribly যেটা আমি হ্যালুসিনেশন মনে করে সবসময় এড়িয়ে গিয়েছি I used to see the same thing she saw just the same thing গেল without any delay আমরা আমাদের পেরেন্টসকে জানাই that we saw this and I don't know কি হয়েছে এরপর আমার মা আমার মামার সাথে জিনিসটা নিয়ে কনসাল্ট করে and then আমাকে বলেনি যে what was that actually আমাকে উনি কিছু বলেনি what was that so আমি জিজ্ঞেস করার পর আমাকে বলেন so I thought that okay এটা তো বলবি না জানা কথা because they are very hideous about it then আমার নানু বাড়ি যেতে হয় so ওখানে কিছু what was that সরিষার তেল দেওয়া ছিল আর একটা জায়গা আমাকে নিয়ে যায় একটা বাসা ছিল ওখানে আমাকে নিয়ে যায় অ্যান্ড জিজ্ঞেস করে যে কি দেখেছো তুমি ওটা কি ছিল সেটা সো আমাকে আমরা বলে যে বলবা না কি দেখছো তুমি just বলবো যে রাতে ভয় পাচ্ছ আমি সেটাই বলছি অ্যান্ড ওনারা আমাকে সরিষার তেল দিয়েছিল এক বটল অ্যান্ড দুইটা তাবিজ একটা গলায় পড়তে হবে আর একটা হাতে পড়তে হবে সো আই ডিড অ্যাকর্ডিংলি দ্যাট এটা 2014 ফার্স্ট স্টোরি লাইক এগুলো চলছে সো আফটার দ্যাট আমি আর কিছু দেখিনি ইয়েস আমি কিছু দেখিনি সো লেটার আই লার্ন দ্যাট আমাদের ঘরও বন্ধ দেওয়া হয়েছিল যার কারণে কিছু এন্টার করবো সামথিং কাইন্ড অফ দ্যাট এরকমের কোনো পসিবিলিটিস ছিল না সো জাস্ট আই ওয়াজ লাইক ওকে কুল
বাট তাবিজটা আমাকে খুলতে না করা হয়েছিল, বিকজ তাবিজটা কথা বলা হয়েছিল যে এটা যখন কাজ শেষ হয়ে যাবে এটা নিজে নিজেই খুলে পড়ে যাবে। সো ইট টোটালি টুক 2 years to fall from my body. I don't know where it fell. It just fell, but totally took 2 years. এই 2 years এর সুতা অনেক ঢিলা হয়েছিল, লাইক I got hurt, but তাবিজ আমার শরীর থেকে কখনো আলাদা হয়নি। এক্স্যাক্টলি I don't know, after 2 years something happened and then suddenly আমি আমার তাবিজ দুটোর একটা খুঁজে পাচ্ছি না। এই গেল একটা স্টোরি। দেন এটার মেইন যে ইয়েটা ছিল সেটা আমি পরে জানতে পারি, বাট what I saw, I think 2016, no I'm sorry 2017 অনুষ্কা শর্মার একটা মুভি বের হয়েছিল that was related to some kind of a strong jinn. So I just saw that. Actually later I learned about that আমার parents জানতো, but they didn't disclose it to me, and I saw the exactly same thing. Like I still can't believe that আমার সাথে এত বড় কিছু একটা ছিল and এত strong, এত powerful কিছু একটা ছিল, but I never could realize. One more thing I'd like to say that যখনই আমি শ্যাডোটা অফেন দেখতাম না, আমার সাথে অ্যাক্টিভিটিস গুলো অফেন হতো, বাট শ্যাডোসটা আমি কম দেখতাম, লাইক নট অলওয়েজ, বাট I used to see it sometimes. So যখন আমি দেখতাম আইদার আমার রেজাল্ট ড্রপ করতো, অথবা আমার লাইফে কোনো পার্সোনাল প্রবলেম হতো, অথবা এনিথিং লাইক কোনো না কোনো একটা প্রবলেম আমার লাইফে হবে, whenever I used to see that, like আমি এটা বুঝতে পারতাম, and whenever I used to see that shadow I used to think, oh god, কালকে তাহলে আমার সাথে কিছু একটা খারাপ হবে, but everything then changed and সবকিছু ঠিক হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। So till now I didn't find anything like that. এটা ছিল আমার একটা স্টোরি। Another story I'd like to say that I have a lots of story actually, so একটু করে বলছি কিছু। আমাদের একটা কাজের মেয়ে ছিল, ছোট মানুষ ছিল, so she was very cute, but ওর বাবা ছিল না, he died, I don't know how he died, but he died somehow. So মেয়েটা খুব ছোট ছিল and খুব কিউটও ছিল, like she was around 15 or 6 I think, so but she was very cute. So ওর সাথে কিছু একটা থাকলো, এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস টাইপ কিছু থাকলো, আমাদেরকে কাউকে বলেন। তো later we found out that yeah, she is somehow possessed and that thing is not harmful whatever it is with her. আমরা ওর অ্যাক্টিভিটিসে বুঝতে পারছি, and literally ও যে কিছু কাজ করতো ও জানতো না যে ওগুলো করছে, ওর মানে ওর মাথায় থাকতো যেগুলো। তো আমি একদিন ওর সাথে একটু বেশি রুড হয়ে গিয়েছিল, লাইক ওকে কিছুর জন্য বকা দিয়ে দিয়েছিলাম, I don't remember exactly what, because তখন আমি অনেক ছোট। তো কি হতো এক্স্যাক্টলি, আমরা যে বাসায় থাকতাম এটা হচ্ছে, তো আগে যে আমি স্টোরি বললাম সেটা হচ্ছে অন্য একটা বাসা, আর আমি এখন যে স্টোরিটা বলছি সেটা হচ্ছে আরেকটা বাসা। তো ওই বাসায় এরকম অনেক অ্যাক্টিভিটিস, নর্মালি আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার আরো অনেক অ্যাক্টিভিটিস দেখেছে, অ্যান্ড ওই বাসায় কিছু স্টোরিজ আছে, সো আমি সেটা একদিন বলবো। তো ওয়ান ডে আমার প্রায় 2:30টার দিকে ঘুম ভেঙে যেত, এভরিডে নিয়ার অ্যাবাউট 2:30 থেকে 3টা তখনই আমার ঘুম ভাঙতো, আই হ্যাড টু গো টু দ্য ওয়াশরুম। সো আমি ও আমার পাশেই ঘুমাতো, লাইক আমি উপরে ও নিচে, এভাবে ঘুমাতো, বিকজ আমি ভয় পেতাম। সো ওকে দেখে তুলতে হতো আমার, তো আমি প্রত্যেকদিন ওকে ডাকতাম যে উঠো আমি ওয়াশরুমে যাবো। সো আমি ওকে ডাকতাম, ও উঠতো। তো এরকম 10-15 দিন হয়েছে, বাট আমার সেম টাইমে এক্স্যাক্টলি সেম টাইমে আমাকে ওয়াশরুমে যেতে হতো, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই। দেন ওয়ান ডে আমি উঠলাম 2:30টার দিকে, সো ওকে ডাকার জন্য আমি ওর দিকে জাস্ট উঠে বসেছি ওকে দেখি না এখনো। দেন আই জাস্ট সো দ্যাট আমার রুম থেকে আমি যেখানে ঘুমাতাম সেখান থেকে আমাদের হ্যাঁ আমি যেখানে ঘুমাতাম সেখান থেকে আমাদের যে ডাইনিং স্পেস ওখানটা দেখা যেত। সো ও একটা চেয়ারের পাশে দাঁড়ানো, অ্যান্ড শি ওয়াজ ওয়েল ড্রেসড, লাইক বাইরে যাওয়ার সময় যেসব ড্রেস পরে সেরকম ড্রেস পরা, দুটা ঝুটি করা। সো ওর লিভিং স্টাইলটা এমন ছিল যে ওকে দেখলে কেউ বলবে না শি ওয়াজ জাস্ট আ সার্ভেন্ট, শি ওয়াজ বলতে পারতো যে শি ওয়াজ মাই ইয়াঙ্গার সিস্টার সামথিং লাইক দ্যাট, লাইক শি ওয়াজ দিস মাচ, এতটাই গুছানো, এতটাই পরিপাটি ছিল। সো ও এত রাতে 2:30 বাজে ওই সময় বাইরে যাবে, এমন একটা ড্রেস পরে দুই ছুটি করে সেজে বুঝে দাঁড়ায় রয়েছে। সো আই ওয়াজ লাইক সামথিং ইজ ফিশি, যে ও কেন আসলে ভাবে এক্স্যাক্টলি আমার দিকেই তাকিয়ে রয়েছে, লাইক আই কুড সি হার আইস, বিকজ ডিমের জন্য থাকতো ডাইনিং স্পেস, আমি ভয় পেতাম এর জন্য। সো আমি যখন ওর দিকে তাকাই, সো ও এক্স্যাক্টলি এক চোখে আমার দিকে তাকানো, মানে কোনো পলক ফেলছে না, কিছু না, শি ওয়াজ জাস্ট লুকিং অ্যাট মি। সো আমি খুবই ভয় পাই, অ্যান্ড সামথিং ওয়াজ ফিশি, বুঝতে পারছিলাম মানে ওয়াই শি ইজ লুকিং অ্যাট মি সেটা, লাইক আমি তো জানতাম শি ইজ পজেস, তো আমার মাথায় কিছু আসছিল দ্যাট ওকে মেবি ওকে পজেস করা হয়েছে, বাট আমি কি দেখছি সেটা আমি তখনও বুঝি নাই। দেন আমি জাস্ট চেক করার জন্য যে ওই কি ওটা, এই জন্য নিচে তাকাই, আমি দেখি যে শি ওয়াজ জাস্ট স্লিপিং, লাইক ওকে যদি 10 জন ডেকেও তুলে তারপরে ওকে কেউ উঠাইতে পারবে না, এতটা ডিপ স্লিপেও ছিল।
অ্যান্ড ওর এক্স্যাক্টলি রাতে যেটা পরে ঘুমায় ওটা পরেই ঘুমানো, তাহলে ওটাকে আই ওয়াজ জাস্ট সো স্কেয়ার্ড যে আমি ওই রাতে এসি ছাড়া ছিল, আমি কাঁথা, আমি অলরেডি স্পেটিং, তো কাঁথা মুড়ি দিয়ে আমি ওই রাতটা কোনো রকম পার করা ট্রাই করছি। সকালে ওঠার পরে আমি বাসায় সবকিছু বললাম, there was nothing they could do actually, so তারা জাস্ট শুনলো, কিছু বলে নাই। এটা ছিল একটা স্টোরি। আপাতত আজকে আমি এই দুটা স্টোরি বলবো, বাকি স্টোরিগুলো আমি পরে শেয়ার করবো। থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ আমি চাই আমার আইডেন্টিটি ডিসক্লোজ থাকুক। Hood FM. The night comes alive.